কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা দ্য স্টাডি অফ পোয়েট্রি এই এসেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য মূলত আজকের আলোচনা। আচ্ছা, আপনাদের লিটারি ক্রিটিসিজম একটা কোর্স রয়েছে, সেই কোর্সে দ্য স্টাডি অফ পোয়েট্রি এই টেক্সটটা আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই এসেটা আলোচনা করা হয়েছে। আমরা এখান থেকে মূলত টেক্সটটা অ্যানালাইসিস করব ভালোভাবে এবং খুবই সহজভাবে বোঝার চেষ্টা করব আসলে এখানে কি আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখেন, এখান থেকে ফাইনাল পরীক্ষাতে আপনারা 30 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। শুধু আপনাদের মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে। তাহলে চলেন এখানে কি আছে এবং কিভাবে আপনাদের 30 মার্ক কমন আসবে এবং কিভাবে আপনারা সেটা লিখে আসতে পারবেন পরীক্ষার খাতায়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল দেখব যে এই যে দ্য স্টাডি অফ পোয়েট্রি এটার যে বিষয়গুলো রয়েছে, ম্যাথিউ আর্নল্ড এখানে যে বিষয়গুলো তুলে ধরেছে এবং কি করতে চেয়েছে এবং এটা দ্য স্টাডি অফ পোয়েট্রি কোথায় থেকে এসেছে, দ্যাট মিনস এটা কি হিসেবে লেখা হয়েছিল, আর সেই বিষয়গুলো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে জানবো। তাহলে প্রথমে আমরা কি ফ্যাক্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, যেহেতু কি ফ্যাক্ট জানতেই হয়। কি ফ্যাক্ট যদি জানা থাকে তাহলে অনেক সুবিধা হয়। আচ্ছা, তাহলে এটা লিখেছে কে? এটা লিখেছে ম্যাথিউ আর্নল্ড এবং এটার ফুল টাইটেল দ্য স্টাডি অফ পোয়েট্রি। এটা লেখা হয়েছিল 1879 সালে এবং এটা পাবলিশ করা হয়েছিল 1880 সালে। লিটারি পিরিয়ড হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড এবং এটার জেনার যদি আমরা দেখি তাহলে এটা মূলত একটা এসে এবং লিটারি ক্রিটিসিজম, সাহিত্যিক সমালোচনা। লিটারি ক্রিটিসিজম কোনগুলো? যেগুলো মূলত যে সাহিত্যগুলো মূলত রেকটিফিকেশনের উদ্দেশ্যে লেখা হয় সেটা হচ্ছে সাহিত্যিক সমালোচনা। এই সমালোচনার একমাত্র উদ্দেশ্য কি? যে সংশোধন। ওকে, সাহিত্যিক সংশোধন। আচ্ছা, এটার পয়েন্ট অফ ভিউ, এটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছিল। এই হচ্ছে আমাদের যে কি ফ্যাক্ট। এবার যদি আমরা ক্যারেক্টার দেখি, আসলে এখানে স্পেসিফিকভাবে কোনো ক্যারেক্টারের উল্লেখ নাই। এখানে মূলত ম্যাথিউ আর্নল্ড যাদেরকে নিয়ে, যে কবিগুলোদের নিয়ে আলোচনা করেছে সেইগুলোকে আমি ক্যারেক্টার হিসেবে আপনার সামনে তুলে ধরছি। আচ্ছা, এদের এখানে মূলত অনেক কবিদেরকে তুলে ধরেছে। ফার্স্ট অফ অল ম্যাথিউ আর্নল্ড নিজে, আমরা তাকে ক্যারেক্টার হিসেবে দেখছি। তিনি মূলত একজন ইংলিশ পোয়েট এবং লিটারি ক্রিটিক্স ছিলেন। আচ্ছা, তারপরে হোমার, আমরা জানি হোমার কে ছিল? হোমার ছিল মূলত একজন গ্রিক পোয়েট, ঠিক আছে। তিনি দ্য ইলিয়ড এবং দ্য ওডিসি এই দুটা মহাকাব্য লিখেছিলেন এবং এই দুই মহাকাব্য লেখার জন্য সবার মাঝে কিন্তু কি হয়ে আছে? বিখ্যাত হয়েছে, সবার মাঝে এখনও স্মরণীয় হয়ে রয়েছে। আপনাদের ক্লাসিক ইন ট্রান্সলেশনে কিন্তু দ্য ইলিয়ড এটা পড়তে হবে। ওকে, আচ্ছা, পরে দেখি ডান্টে, এ মূলত একজন ইটালিয়ান পোয়েট ছিল। তারপরে উইলিয়াম শেক্সপিয়ার, যাকে না জানলে আসলে ইংরেজি সাহিত্য পড়ার যে রস বা মজা এটা কিন্তু আসে না। অর্থাৎ তিনি মূলত একজন ইংলিশ পোয়েট এবং প্লে রাইট ছিলেন, উইলিয়াম শেক্সপিয়ার। আর এরপরে হচ্ছে জন মিল্টন, একটা মহাকাব্য লিখেছিল যার নাম কি? প্যারাডাইস লস্ট। ওকে, আচ্ছা, এরপরে আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার হাত ধরে রোমান্টিক যুগের সূচনা হয়েছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হাত ধরে কি হয়েছিল? রোমান্টিক যুগের কিন্তু সূচনা হয়েছিল। এরপরে জিওফে চসার, যাকে ফাদার অফ ইংলিশ পোয়েট বলা হয়, অর্থাৎ ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। তো এই জিওফে চসার সে কিন্তু কবিতার জন্য অনেক অবদান রেখেছে। ম্যাথিউ আর্নল্ড কিন্তু তাকে সেভাবে এখানে প্রশংসা করেছে। এই হচ্ছে মূলত আমাদের মেজর ক্যারেক্টারগুলো। এরপরে এখান থেকে আমরা কিছু মাইনর ক্যারেক্টার দেখব, যেগুলো আসলে সেভাবে আমাদের না জানলেও চলবে। তারপরে আমরা একটু দেখি যে মাইনর ক্যারেক্টারগুলো। সেন্ট বেভিউ, এটা হচ্ছে যে, তারপরে আছে জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, থমাস গ্রে, পার্সি বিসি শেলি, লর্ড বায়রন। অর্থাৎ এই যে কবিগুলো আমরা দেখলাম, এগুলোর প্রত্যেককেই এখানে কিন্তু দ্য স্টাডি অফ পোয়েট্রি এই টেক্সটটাতে হাইলাইট করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আমরা দেখব যে কিছু লিটারি ট্রাম ব্যবহার করা হয়েছে, যেটা ম্যাথিউ আর্নল্ড সবার সুবিধাতে ব্যবহার করেছে। সেটা হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ। ক্রিটিসিজম অফ লাইফ বলতে যেটা বোঝায় যে প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ, জীবনের সঠিক একটা ব্যাখ্যা। ঠিক আছে, জীবনের ব্যাখ্যা তো অনেকে অনেকভাবেই দেয়, কিন্তু জীবনের এখানে সঠিক ব্যাখ্যা কিন্তু ম্যাথিউ আর্নল্ড দেখিয়েছে আমাদেরকে কিভাবে জীবনের সঠিক ব্যাখ্যা দিতে হবে। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যদি দেখি যে হাই সিরিয়াসনেস, তারপরে কি? রিয়েল এস্টিমেট, পার্সোনাল এস্টিমেট এবং হিস্টোরিক্যাল এস্টিমেট। অর্থাৎ এস্টিমেট বলতে জাজমেন্টকে বোঝায়, আর রিয়েল জাজমেন্ট, পার্সোনাল জাজমেন্ট, হিস্টোরিক্যাল জাজমেন্ট, এগুলো হচ্ছে বিষয়। আচ্ছা,
এরপরে চলেন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। এবার আমরা দেখব যে এখানে এই যে টেক্সট আমরা যে এসেটা আলোচনা করছি সেই এসেটার আমরা এখানে চলে আসি। ওকে, আচ্ছা, ফাইনালি দেখেন যে এই যে এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি, এটা কী হিসাবে লেখা হয়েছিল আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন যে এই যে এই নামটা টি.এইচ. ওয়ার্ড সে মূলত একটা মানে অ্যান্থোলজি লিখেছিলেন, একটা অ্যান্থোলজি লিখেছিলেন, আর তার অ্যান্থোলজির নাম হচ্ছে ইংলিশ পোয়েট। এই যে এই দ্য ইংলিশ পোয়েটস এই অ্যান্থোলজি লিখেছিলেন, তো এই অ্যান্থোলজির ইন্ট্রোডাকশানটা লিখেছিল, অর্থাৎ ইন্ট্রোডাকশানটাই ছিল মূলত দ্য স্টাডি অফ পোয়েট্রি। আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে যে টি.এইচ. ওয়ার্ড একটা অ্যান্থোলজি লিখেছিল, এবং এই যে অ্যান্থোলজি, এই অ্যান্থোলজির ইন্ট্রোডাকশান ছিল দ্য স্টাডি অফ পোয়েট্রি, যেটা 1880 সালে প্রকাশ পেয়েছিল। ওকে, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে এটার যে সেকেন্ড এডিশন অর্থাৎ সেকেন্ড সিরিজে এসএস আচ্ছা অন ক্রিটিসিজম, এইটারও কিন্তু সে হচ্ছে যে এটার জন্য ইন্ট্রোডাকশন হিসেবে এটা সিলেক্ট করা হয়েছিল। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল যে বিষয়টা জানতে পারলাম যে দ্য স্টাডি অফ পোয়েট্রি, এটা হচ্ছে দ্য ইংলিশ পোয়েটস এই যে অ্যান্থোলজি, এই অ্যান্থোলজির জেনারেল ইন্ট্রোডাকশন কিন্তু এটা দ্য স্টাডি অফ পোয়েট্রি, যেটা ম্যাথিউ আর্নল্ড লিখেছিল। আচ্ছা, এইবার চলেন আমরা মূল আলোচনায় চলে আসি। এই যে আমাদের পুরো আলোচনা, এই যে পুরো টেক্সট দ্য স্টাডি অফ পোয়েট্রি, এই স্টাডি অফ পোয়েট্রিকে ম্যাথিউ আর্নল্ড দুইটা ভাগে ভাগ করেছিল। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করেছিল। ওকে, এই দুইটা ভাগকে ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, দ্য ফার্স্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে নেচার অ্যান্ড ফাংশন অফ পোয়েট্রি, অর্থাৎ প্রথম ভাগে যেটা ছিল যে নেচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ কবিতার প্রকৃতি এবং কবিতার কার্যাবলী, এই দুইটাই হচ্ছে প্রথম অংশে ম্যাথিউ আর্নল্ড দেখিয়েছে। তাহলে প্রথম অংশে কী কী দেখিয়েছে? ফাংশন অ্যান্ড নেচার অ্যান্ড ফাংশন অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার যে ধরন বা কবিতার যে প্রকৃতি এটা, এবং কবিতার যে কার্যাবলী, এই কার্যাবলীটা, দ্যাট মিনস এই কবিতার ধরন এবং কার্যাবলী প্রথম অংশে প্রথম পার্টে দেখিয়েছেন। এবং দ্বিতীয় পার্টে, সেকেন্ড পার্টে ম্যাথিউ আর্নল্ড কী দেখিয়েছে? সেকেন্ড পার্টে সে মূলত ইভ্যালুয়েট করেছে, মূল্যায়ন করেছে কাদেরকে? ইংলিশ পোয়েট, ইংলিশ কবিদেরকে, ফ্রম চসার অনওয়ার্ড, অর্থাৎ জিওফে চসার থেকে শুরু করে ম্যাথিউ আর্নল্ডের সময় পর্যন্ত যে সকল ইংরেজ কবি ছিল সবাইকে কিন্তু ম্যাথিউ আর্নল্ড কী করেছে? দ্য স্টাডি অফ পোয়েট্রি এখানে মূল্যায়ন করেছে, এবং তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে হচ্ছে যে তারা ক্লাসিক আর নন ক্লাসিক এই ডেজিগনেশন কিন্তু তাদেরকে প্রদান করেছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখলাম, দ্য স্টাডি অফ পোয়েট্রি এই এসেটাকে ম্যাথিউ আর্নল্ড দুইটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগ? অবশ্যই মনে রাখতে হবে, দুইটা ভাগে। ফার্স্ট যে অংশটা, ফার্স্ট পার্ট, সেখানে নেচার অ্যান্ড ফাংশন অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার যে ধরন এবং কবিতার যে কার্যাবলী সেটা মূলত হাইলাইট করা হয়েছে। এবং দ্বিতীয় ধাপে ম্যাথিউ আর্নল্ড কী করেছে? ইভ্যালুয়েট করেছে, জাজ করেছে কাদেরকে? সেই জিওফে চসার থেকে শুরু করে তার সময় পর্যন্ত যে সকল ইংরেজ কবি ছিল সবাইকে, সবার সাহিত্যকে কিন্তু সুন্দরভাবে মূল্যায়ন করেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা এই দুইটা অংশ সুন্দরভাবে অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন এবং এই ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষে কিন্তু আরও বড় ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা এখান থেকে 30 মার্ক কমন পাবেন, কিভাবে পরীক্ষাতে 30 মার্ক এখান থেকে কমন পাওয়া পসিবল, এবং কিভাবে লিখে আসা পসিবল, সেই টিপটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের সাথে থাকবেন। চলেন আমরা দ্য স্টাডি অফ পোয়েট্রি এটার অ্যানালাইসিসটা দেখি। আমরা এখানে প্লেন একটা সামারি লিখিনি, এখানে মূলত পুরো মানে এসেটাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করেছি, যার মাধ্যমে আপনারা কি করতে পারেন? সুন্দরভাবে পুরো এসেটা সুন্দরভাবে বুঝতে পারেন, এবং এখান থেকে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারেন। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু ছোটো করে নিই, যেহেতু এটা ছোটো করলে তো বুঝতে পারবেন না। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল আমরা এটা লাইন বাই লাইন পড়ব এবং সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে বিষয়। এবং আপনারা অনেকে লেকচার দেখার পরে, ভিডিও দেখার পরে বলবেন যে স্যার এই যে এটা পড়ালেন, এটার পিডিএফ কোথায় পাবো, তাই না? তো পিডিএফ তো লাগবে। তো এটার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই পিডিএফগুলো শেয়ার করি। আমাদের কিন্তু অনেকগুলো 3-4টা গ্রুপ রয়েছে আপনাদের যারা চতুর্থ বর্ষে রয়েছেন। তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো ধরনের প্রবলেমে কিন্তু আমাদের নক করলে আমরা সেখান থেকে ইনস্ট্যান্ট তাদেরকে কী করি? হেল্প করার চেষ্টা করি। ইভেন আমরা যদি ব্যস্ত থাকি, আমাদের প্রতিটা গ্রুপের জন্য ইনস্ট্রাক্টর সিলেক্ট করা রয়েছে, তারা কিন্তু ফুল সাপোর্ট তাদেরকে দেয়। এই হচ্ছে বিষয়, আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি লিঙ্ক না পান, আমাদের ফেসবুক
ফেসবুক পেজে নক করবেন, বলবেন যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই, সেখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটা অনেক বড় হতে পারে, টেনশন নাই, পুরোটা দেখেন, কাজে আসবে। আবারও বলছি, পুরো দেখেন, কাজে আসবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখব যে ম্যাথিউ আর্নল্ড তার কবিতা মানে তার এসেটা যেভাবে শুরু করছে, একটা ডিক্লারেশনের মাধ্যমে শুরু করছে, এবং সেই ডিক্লারেশনটা হচ্ছে এক্সটেন্সিভ ফিউচার অফ পোয়েট্রি। অর্থাৎ আমরা যদি দেখি যে এক্সটেন্সিভ ফিউচার অফ পোয়েট্রি, এটা দ্বারা যেটা বোঝাচ্ছে যে কবিতার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা হচ্ছে সুদূর প্রসারিত। ম্যাথিউ আর্নল্ড বলছে কবিতার ভবিষ্যৎটা সুদূর প্রসারিত। আচ্ছা, তাহলে দেখেন ম্যাথিউ আর্নল্ড স্টার্ট হিজ এসে উইথ এ ডিক্লারেশন দ্যাট, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড তার এসেটা শুরু করেছে একটা ডিক্লারেশনের মাধ্যমে, একটা ঘোষণার মাধ্যমে। আর সেই ঘোষণাটা কি? দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ এক্সটেন্সিভ। কবিতার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা কি? সুদূর প্রসারিত, এক্সটেন্সিভ। সিন্স, কারণ রিলিজন হ্যাজ বিন ম্যাটারিয়ালিস্টিক অ্যান্ড করাপ্টেড। অর্থাৎ কারণ হিসেবে সে যেটা বলছে যে ধর্ম, রিলিজন, সে কি হয়ে গেছে? ম্যাটারিয়ালিস্টিক হয়ে গেছে, বস্তুবাদী হয়ে গেছে, অ্যান্ড করাপ্টেড, এবং কি হয়ে গেছে? দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তাহলে আমরা ফার্স্ট লাইনে যেটা দেখলাম যে ম্যাথিউ আর্নল্ড একটা ডিক্লারেশনের মাধ্যমে তার এসেটা শুরু করছে, এবং তার ডিক্লারেশনটা হচ্ছে কবিতার যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ হচ্ছে সুদূর প্রসারিত। ওকে, কবিতার ভবিষ্যৎটা কি? সুদূর প্রসারিত। আচ্ছা, এরপরে দেখেন উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের পরিবর্তনের সাথে সাথে পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট, অর্থাৎ মানুষ এটা বুঝতে শুরু করেছে যে, বুঝবে যে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ এটা বুঝবে, কি বুঝবে? পোয়েট্রি উইল স্যাটিসফাই দেম, অর্থাৎ কবিতা তাদেরকে কি করবে? স্যাটিসফাই করবে, অ্যান্ড শেল্টার দেম, এবং তাদেরকে আশ্রয় প্রদান করবে ইন দ্য টাইম অফ ক্রাইসিস, অর্থাৎ যখন তারা ক্রাইসিসে পড়বে, যখন তারা বিপদে পড়বে। ওকে, আচ্ছা, বিসাইডস, এছাড়াও পোয়েট্রি এক্সপ্লেইন লাইফ প্রপারলি, এছাড়াও কবিতা কি করবে? জীবনের সঠিক ব্যাখ্যা প্রদান করবে, প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ। দ্যাট মিনস ম্যাথিউ আর্নল্ড যেটা বলেছে, ক্রিটিসিজম অফ লাইফ। ওকে, আচ্ছা, এরপরে চলি, আমরা দেখি যে উইদাউট পোয়েট্রি, কবিতা ছাড়া সায়েন্স উইল বি ইনকমপ্লিট, অর্থাৎ কবিতা ছাড়া সায়েন্স কি হবে? ইনকমপ্লিট হবে। কারণ হিসেবে কি দেখাচ্ছে? যে পোয়েট্রি ইজ দ্য সোল অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, অর্থাৎ কবিতা হলো জ্ঞানের যতগুলো শাখা রয়েছে, সকল শাখার হচ্ছে সোলস। আচ্ছা, বাই রেফারিং টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে মানে ম্যাথিউ আর্নল্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রেফার করছে এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বোঝাচ্ছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা থেকে, তার একটা কবিতা থেকে একটা লাইন ব্যবহার করছে, এবং সেটা দেখি যে বাই রেফারিং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রেফার করে সে বলছে, আর্নল্ড আর্গুজ দ্যাট, আর্নল্ড যুক্তি দেখাচ্ছে যে পোয়েট্রি ইজ দ্য স্পিরিট অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, অর্থাৎ মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেটা বলেছে, কবিতা হচ্ছে মানে জ্ঞানের যতগুলো শাখা রয়েছে, সেই সকল শাখার স্পিরিট, আত্মা। ঠিক আছে, মানুষের যেমন একটা আত্মা থাকে, আত্মাবিহীন এই বডির কোনো দাম আছে? এই যে ফুল একটা বডি, এই বডির যদি ভিতরে যদি আত্মা না থাকে, জীবন না থাকে, তাহলে এই বডিটা কি? ডেড বডি। সেম কবিতাটা হচ্ছে এই আত্মা, স্পিরিট, এই আত্মা যেমন না থাকলে একটা বডির কোনো দাম থাকে না, সেম জ্ঞানের যতগুলো শাখা রয়েছে, সেই শাখার মধ্যে যদি কবিতা না থাকে, তাহলে সেই শাখাগুলোরও কোনো দাম থাকে না। যার কারণে বলছে যে সায়েন্স সে ইনকমপ্লিট হবে যদি হচ্ছে যে কবিতা না থাকে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ফার্স্ট যে স্ট্যান্ডা, সেখানে আমরা বুঝলাম যে ম্যাথিউ আর্নল্ড কি বলেছে। ম্যাথিউ আর্নল্ড একটা ডিক্লারেশনের মাধ্যমে তার কবিতাকে, তার এসেটাকে শুরু করছে, এবং সেই ডিক্লারেশনটা হচ্ছে কবিতার যে ভবিষ্যৎ, সেটা কি? সুদূর প্রসারিত। কেমন? সুদূর প্রসারিত। এবং সে এখানে আরও বলছে যে এই যে কবিতার ভবিষ্যৎ সুদূর প্রসারিত হওয়ার পিছনে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে এই যে বর্তমান সময়, সেই সময়টাতে ধর্ম করাপ্টেড হয়ে গেছে, বস্তুবাদী হয়ে গেছে, ধর্মে কি হয়ে গেছে? ম্যাটারিয়ালিস্টিক হয়ে গেছে, এবং মানুষ একটা পর্যায়ে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ একটা পর্যায়ে বুঝতে পারবে যে কবিতা তাদেরকে কি করছে? স্যাটিসফাই করছে, তাদেরকে শেল্টার প্রদান করছে যখন মানুষ বিপদে পড়ছে। দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে একটা সময়ে মানুষ এটা বুঝতে শুরু করবে কবিতা তাদের উপকারে আসছে, কবিতা তাদেরকে বিপদের সময়ে হেল্প করছে। এই হচ্ছে বিষয়। এরপরে ম্যাথিউ আর্নল্ড যেটা বলছে, আসলে যে সায়েন্স, এটাও হচ্ছে ইনকমপ্লিট কবিতা ছাড়া। কারণ কি? ম্যাথিউ আর্নল্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রেফারেন্স দিচ্ছে এবং বলছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে সে যেটা পেয়েছে যে মানে পোয়েট্রি ইজ দ্য স্পিরিট অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের যতগুলো শাখা রয়েছে, সকল শাখার সোল বা স্পিরিট হচ্ছে পোয়েট্রি। ওকে, পরের স্ট্যান্ডাতে আমরা চলে আসি, পরের হচ্ছে যে লাইনটাতে চলে আসি, যে শার্লাটানিজম ইন আদার ব্রাঞ্চেস অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের যতগুলো শাখা রয়েছে, সকল শাখার মধ্যে শার্লাটানিজম রয়েছে। আমরা ফার্স্ট অফ অল জানবো যে এই শার্লাটানিজম
এই বিষয়টা কি? শার্লাটানিজম আপনাদেরকে আমি সহজভাবে একটু বুঝিয়ে দিই যে শার্লাটানিজম হচ্ছে সেই বিদ্যা যেখানে দোষ ত্রুটিতে পরিপূর্ণ রয়েছে। কিসে পরিপূর্ণ রয়েছে? দোষ ত্রুটিতে। আমরা যদি একদম সহজভাবে বলি যে আপনারা তো অনেকেই গ্রামে থাকেন, তাই না? গ্রামে দেখবেন যে অনেকেই হাতুড়িয়া ডাক্তার রয়েছে, যে তারা তাদের কোনো একাডেমিক কোনো সার্টিফিকেট নাই বা স্পেশাল কোনো ডিগ্রি নাই। তারা কি করেছে, কোনো একটা বড় ডাক্তারের সাথে কিছুদিন কাজ করেছে এবং কোনো এক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে তারা গ্রামে কি করছে, একটা ডিসপেন্সারি দোকান খুলে বসেছে এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের রোগীর ট্রিটমেন্ট করছে। তাদেরকে আমরা কি বলি? হাতুড়িয়া ডাক্তার বলি, ঠিক না? এই যে হাতুড়িয়া ডাক্তারের কিন্তু তারা যে ট্রিটমেন্ট করে সে ট্রিটমেন্টে কি দোষ ত্রুটিতে পরিপূর্ণ, অনেক ভুল ট্রিটমেন্ট করে। অনেক সময় দেখা যাচ্ছে তাদের ট্রিটমেন্টের কারণে রোগীও মারা যাচ্ছে, তাই না? এই যে বিষয়টা, অর্থাৎ আমরা এই যে শার্লাটানিজম, এটাকে বলতে পারি এটা এমন একটা বিদ্যা যেখানে কি রয়েছে, দোষ ত্রুটিতে পরিপূর্ণ রয়েছে। হাতুড়িয়া ডাক্তারের মতো দোষ ত্রুটিতে কিন্তু পরিপূর্ণ রয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে ম্যাথিউ আর্নল্ড যেটা বলছে, যে ম্যাথিউ আর্নল্ড ক্লাইমস দ্যাট, ম্যাথিউ আর্নল্ড দাবি করছে, অল ব্রাঞ্চেস অফ নলেজ হ্যাভ বিন শার্লাটানস, অর্থাৎ জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সকল শাখা কি হচ্ছে, সকল শাখার মধ্যে কি রয়েছে, শার্লাটান রয়েছে। আচ্ছা, থিওলজি, ধর্মতত্ত্ব, থিওলজি বলতে কি ধর্মতত্ত্ব, থিওলজি ইজ শার্লাটান, অর্থাৎ থিওলজিও শার্লাটান। কারণ কি দেখাচ্ছে, বিকজ দ্য পিপল হ্যাভ ডাউট অ্যাবাউট দ্য ডক্ট্রিন অফ দ্য থিওলজি, অর্থাৎ মানুষ এই যে ধর্মের যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলো সম্পর্কে সন্দেহ পোষণ করতে শুরু করেছে। সুতরাং দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, অর্থাৎ সুতরাং সেখানে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা সংঘর্ষ রয়েছে। তাহলে বলছে এখানে শার্লাটানিজম কিভাবে রয়েছে সেটাই কিন্তু প্রমাণ করছে। ম্যাথিউ আর্নল্ড বলছে যে থিওলজি, ধর্মতত্ত্ব, এই ধর্মতত্ত্বের মধ্যে শার্লাটান রয়েছে। কারণ কি, এই যে ধর্মের যে তত্ত্বগুলো রয়েছে, ধর্মের যে থিওরিগুলো রয়েছে, সেই থিওরিগুলো সম্পর্কে মানুষ সন্দেহ করতে শুরু করেছে। কারণ কি, কারণ এই সন্দেহর ফলে সায়েন্স অ্যান্ড রিলিজনস, ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা সংঘর্ষ কিন্তু বেঁধেছে। এরপরে এখানে ফিলোসফির কথা বলছে। ফিলোসফি ইজ অলসো শার্লাটান, ফিলোসফিও শার্লাটান। কারণ কি, বিকজ ফিলোসফি ইজ আনএবল টু অ্যান্সার অল কোশ্চিন, কারণ কি ফিলোসফি সকল কোশ্চিনের উত্তর দিতে অক্ষম। ওকে, আচ্ছা, আর্নল্ড ডাজ নট ডিরেক্টলি ডিক্লেয়ার দ্যাট পলিটিক্স ইজ শার্লাটান, অর্থাৎ আর্নল্ড এখানে কিন্তু পলিটিক্সকে সরাসরি শার্লাটান বলেনি, বাট হি মার্ক পলিটিক্স অ্যাজ দ্য আর্ট অফ গভর্নিং ম্যানকাইন্ড নট বেস্ট, অর্থাৎ এখানে সে যেটা বলেছে যে আসলে পলিটিক্স এটা সরাসরি যে শার্লাটান রয়েছে এটা না, বাট এটা একটা শাসন করার একটা একদম বেস্ট ওয়ে না, এটা কিন্তু বোঝাইছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম যে ম্যাথিউ আর্নল্ড বলছে যে জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সকল শাখার মধ্যে শার্লাটান এই বিষয়টা রয়েছে। শার্লাটান অর্থাৎ ভুল ত্রুটিতে পরিপূর্ণ রয়েছে, শুধুমাত্র কি ছাড়া, কবিতা ছাড়া। আচ্ছা, পরে আমরা দেখব কবিতাকে সে কিভাবে বলছে যে কবিতা ছাড়া কোনো মানে সকল শাখায় শার্লাটান। আচ্ছা, চলেন আমরা এখানে দেখি যে 3 রুলস টু মেনটেন পোয়েট্রিজ হাই স্ট্যাটাস, অর্থাৎ এখানে আমরা 3টা রুলস দেখব, যে 3টা রুলসের মাধ্যমে, অর্থাৎ কোনো কবিতাতে, কোনো সাহিত্যতে যদি এই 3টা বিষয় যদি উল্লেখ থাকে তাহলে সেই কবিতা তার যে সুমহান আসন, সেই সুমহান আসনটাকে ধরে রাখতে পারবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই 3টা পয়েন্ট, ঠিক আছে? অর্থাৎ কবি এখানে যেটা দেখছে, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড যেটা করেছে, তার যে টাচস্টোন মেথড, ঠিক আছে? তো এই টাচস্টোন মেথডের একমাত্র হাতিয়ার ছিল এই 3টা বিষয়। এই 3টা বিষয় তার টাচস্টোন মেথডের একমাত্র হাতিয়ার ছিল। টাচস্টোন মেথড সম্পর্কে আমি বলছি, একটু পরে বলবো, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, তাহলে তার যে 3টা রুলস, এই 3টা রুলস যদি কোনো কবিতার মধ্যে থাকে তাহলে সেই কবিতা কি করতে পারবে, তার সুমহান আসনটাকে ধরে রাখতে পারবে। কবিতার যে একটা সুমহান আসন রয়েছে সেই আসন ধরে রাখতে পারবে। ফার্স্ট অফ অল আমরা দেখব দেয়ার মাস্ট বি ক্রিটিসিজম অফ লাইফ ইন পোয়েট্রি, অর্থাৎ কবিতাতে অবশ্যই ক্রিটিসিজম অফ লাইফ থাকতে হবে। ক্রিটিসিজম অফ লাইফ বলতে কি বোঝায়? ক্রিটিসিজম অফ লাইফ হচ্ছে প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ, জীবনের সঠিক ব্যাখ্যা। জীবনের যদি সঠিক ব্যাখ্যা না নিতে পারি আমরা, তাহলে আমরা কি হব, পথভ্রষ্ট হয়ে যাব। বাট এই কবিতা সে জীবনের সঠিক ব্যাখ্যা কিন্তু প্রদান করবে, এবং জীবনের সঠিক ব্যাখ্যা পাওয়ার ফলে, অর্থাৎ যদি কোনো কবিতার মধ্যে প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ আর ক্রিটিসিজম অফ লাইফ খুঁজে পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা ক্লাসিক্যাল কবিতা বলতে পারবো। আমরা পরেই আসতেছি। এরপরে দেখেন, টু রাইট পোয়েট্রি এ পোয়েট মাস্ট ফলো দ্য রুলস অফ দ্য পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি, অর্থাৎ একজন কবি যখন কবিতা লিখবে তাকে অবশ্যই কী করতে হবে, যে পোয়েটিক ট্রুথ অর্থাৎ কাব্যিক সত্যতা অ্যান্ড পোয়েটিক বিউটি, এটা অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে কাব্যিক সত্যতা এবং কাব্যিক সৌন্দর্যতা এটা কি,
কাব্যিক সত্যতা হচ্ছে যে একজন কবি অ্যারিস্টটলের মতে একজন কবি কখনোই কোনো পর্যায়ে এটা বলবে না যে এটা হয়েছে, অর্থাৎ একজন কবি বলবে যে হাউ শুড হ্যাপেন ইন, অর্থাৎ এটা কিভাবে ঘটা উচিত ছিল বা এটা কিভাবে ঘটতে পারে এটা বলবে। একজন কবি কখনোই কি বলবে না এটা ঘটেছে। অর্থাৎ এই যে কাব্যিক সত্যতা, দ্যাট মিনস সে যে কাব্যটা লিখছে সেই কাব্যের যে স্টোরিটা তুলছে সেই স্টোরিটা কখনোই বানোয়াট হওয়া যাবে না, কখনো মিথ্যা একটা গল্প হওয়া যাবে না যেটার দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, এমন কোনো স্টোরি সেখানে কিন্তু দেখানো যাবে না। এই হচ্ছে বিষয়। এবং কাব্যিক সৌন্দর্যটা যেমন আমরা যেটা দেখতে পারি যে একটা কবিতার মধ্যে যদি রাইম স্কিমের ব্যবহার না থাকে, ছন্দের ব্যবহার না থাকে, তাহলে সেটা কিন্তু কি হয়, তার যে গুরুত্ব সেই গুরুত্ব হারায় এবং সুমহান আসন কিন্তু অর্জন করতে পারবে না। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দুইটা পয়েন্ট দেখলাম। পরের পয়েন্ট হচ্ছে কি, পরের পয়েন্ট আমরা যদি দেখি যে মেইনটেন্স অফ গ্যান্ড স্টাইল, গ্যান্ড স্টাইলকে মেনটেন্স করতে হবে। গ্যান্ড স্টাইল বলতে যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এবং মিটারের ব্যবহার। কবিতা লেখার সময় আমরা যে একজন কবি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবে সেই ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই সারগর্ভপূর্ণ ল্যাঙ্গুয়েজ হতে হবে, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হতে হবে এবং কবিতাতে মিটারের ব্যবহার থাকতে হবে। যদি এই সারগর্ভপূর্ণ মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ না ব্যবহার করা হয় তাহলে সেই কবিতা কিন্তু তার যে মর্যাদা সেই মর্যাদা কিন্তু হারিয়ে ফেলবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা তিনটা রুলস দেখতে পেলাম। ফার্স্ট অফ অল যেটা দেখলাম যে একটা কবিতাকে তার হাই স্ট্যাটাস বজায় রাখতে হলে সর্বপ্রথমে তার মধ্যে ক্রিটিসিজম অফ লাইফ থাকতে হবে। তারপরে একজন কবি যখন কবিতা লিখবে তখন তাকে অবশ্যই কাব্যিক সত্যতা এবং কাব্যিক সৌন্দর্যতা বজায় রাখতে হবে, দ্যাট মিনস পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি মেনটেন করতে হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে গ্যান্ড স্টাইল, দ্যাট মিনস ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এবং মিটারের ব্যবহার কিন্তু কবিতাতে করতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এইটা গেল আমাদের বিষয়। এরপরে আমরা যেটা দেখছি যে ফাংশন অফ পোয়েট্রি অ্যান্ড আইডিয়া অফ পোয়েটিক ট্রুথ, অর্থাৎ ফাংশন অফ পোয়েট্রিটা কি, অর্থাৎ কবিতার যে কার্যাবলী সেই কার্যাবলীগুলো কি এবং পোয়েটিক ট্রুথ এইটা কি, এইটা আমরা এবার আলোচনা করব। আচ্ছা, ইন দিস এসে, এই এসেতে আর্নল্ড ওয়ান্ট টু সে দ্যাট, আর্নল্ড বলতে চেয়েছে বাই রিডিং পোয়েট্রি, অর্থাৎ কবিতা পড়ার মাধ্যমে দ্য অডিয়েন্স ক্যান আইডেন্টিফাই দেয়ার মিস্টেক, অর্থাৎ অডিয়েন্স যারা রয়েছে তারা কি করতে পারবে হচ্ছে যে তাদের যে ভুলগুলো রয়েছে, তাদের যে মিস্টেকগুলো রয়েছে, তাদের ডে টু লাইফে যে তারা ভুলগুলো করেছে সেই ভুলগুলো তারা কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে ফর কারেকশন। কিসের জন্য? সংশোধনের উদ্দেশ্যে, রেকটিফিকেশনের উদ্দেশ্যে। অ্যান্ড দে মাস্ট অ্যাপ্লাই দ্য পাওয়ারফুল আইডিয়া দে গেট ফ্রম ইট, এবং তারা তাদের জীবনে এই কবিতা পড়ার মাধ্যমে যে পাওয়ারফুল আইডিয়াটা গেইন করলো সেই আইডিয়াকে তাদের বাস্তবিক জীবনে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এ হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা চলে আসি বাই দ্য টার্ম অফ পোয়েট্রিক ট্রুথ, অর্থাৎ পোয়েট্রিক ট্রুথ এই শব্দ দ্বারা আর্নল্ড ইজ সিমিলার টু অ্যারিস্টটল। আর্নল্ড কিন্তু অ্যারিস্টটলের সিমিলার, ঠিক আছে। অ্যারিস্টটল একজন বিখ্যাত দার্শনিক এবং আপনারা অনার্স তৃতীয় বর্ষে পড়েছেন যে পোয়েটিক্স যে একটা এসে ছিল, এটা কিন্তু আপনারা পড়েছেন, তো এটা অ্যারিস্টটল লিখেছিল। আচ্ছা, হু ডিফাইন পোয়েটিক্স ট্রুথ, অর্থাৎ সে পোয়েটিক্স ট্রুথের যে সংজ্ঞা প্রদান করেছে যে পোয়েট্রিক ট্রুথ হাউ সামথিং শুড হ্যাপেন অর উইল হ্যাপেন, অর্থাৎ সে মানে কাব্যিক সত্যতার যে সংজ্ঞা প্রদান করেছে সেটা হচ্ছে যে কোনো কিছু কিভাবে ঘটা উচিত এবং কিভাবে ঘটতে পারে। একজন কবি কখনোই ডিরেক্টলি বলবে না যে এটা এভাবে ঘটেছে এভাবে ঘটেছে, এটা কখনোই বলবে না। শুধু তার বলা উচিত কি, বলা উচিত যে এটা এভাবে ঘটা উচিত ছিল বা এটা এভাবে ঘটতে পারে, দ্যাট মিনস সে তার এটা বলতে পারবে। তাহলে এখান থেকে অর্থাৎ অ্যারিস্টটলের এই সংজ্ঞা থেকে তার যে পোয়েটিক ট্রুথের যে বিষয়টা, এখান থেকে ম্যাথিউ আর্নল্ড যেটা করছে যে দিস ডেফিনেশন অফ দ্য পোয়েটিক ট্রুথ ইনশিওর দ্যাট, অর্থাৎ এই যে কবিতার যে সংজ্ঞা এই সংজ্ঞাটা একদম নিশ্চয়তা প্রদান করছে যে পোয়েট নেভার লাইজ, অর্থাৎ একজন কবি কখনোই মিথ্যা কথা বলে না। আচ্ছা, হুইচ মিনস দ্যাট, যেটার অর্থ আমরা যদি একটু দেখি যে শার্লাটানিজম হ্যাজ নো প্লেস ইন পোয়েট্রি, অর্থাৎ শার্লাটানিজমের কোনো স্থান কিন্তু কবিতাতে নাই, ঠিক আছে। দ্যাট দ্য পোয়েমস মেসেজ উইল বি পাসড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, এবং এই যে কবির মেসেজ, এই মেসেজটা কি হচ্ছে যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কিন্তু পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তারপরে পড়ি যে ইন দ্য গ্র্যান্ড স্টাইল, এবং আমরা গ্র্যান্ড স্টাইল সম্পর্কে বলবো যে আর্নল্ড গিভ আস এ গাইডলাইন দ্যাট, আর্নল্ড আমাদেরকে একটা গাইডলাইন প্রদান করেছে, এ পোয়েট শুড অ্যাডহিয়ার টু মিটার অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ টু কম্পোজ দ্য পোয়েট্রি, অর্থাৎ গ্র্যান্ড স্টাইল দ্বারা ম্যাথিউ আর্নল্ড যেটা বোঝাচ্ছে যে একজন কবি অবশ্যই কী করবে, অ্যাডহিয়ার টু, অর্থাৎ মেনে চলবে, শুড অ্যাডহিয়ার টু মেনে চলা উচিত, টু মিটার অ্যান্ড কিসের
অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, মিটার এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা কবিতার মধ্যে উচিত। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা গ্যান্ট স্টাইল দ্বারা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কবিতার মধ্যে কি থাকতে হবে, মিটার অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের অবশ্যই ব্যবহার থাকতে হবে, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি যে আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে অংশটা পড়লাম অর্থাৎ কবিতার যে কার্যাবলী এবং কবিতার যে নেচার সেটা কিন্তু আলোচনা করলাম। এইবার আমরা এই এসের দ্বিতীয় পার্টে চলে আসব। দ্বিতীয় পার্টে কবি যেটা করছে যে জিওফে চসার থেকে শুরু করে তার সময় পর্যন্ত যে সকল ইংরেজি কবি ছিল তাদের সকল কবিতাকে, সকল সাহিত্যকে সে মূল্যায়ন করেছে এবং মূল্যায়ন করার ফলে সে তাদেরকে একটা ডেজিগনেশন প্রদান করেছে। আর সেই ডেজিগনেশনটা হচ্ছে ক্লাসিক্যাল আর নন ক্লাসিক্যাল পোয়েট। কোন সকল কবি ক্লাসিক্যাল এবং কোন সকল কবি নন ক্লাসিক্যাল, এইটা কিন্তু তার হচ্ছে যে ম্যাথিউ আর্নল্ডের যে বিখ্যাত টাচস্টোন মেথড, এই টাচস্টোন মেথডের মাধ্যমে কিন্তু সে এদেরকে জাজ করেছে। ঠিক আছে, তাহলে টাচস্টোন মেথডটা মূলত তারই একটি ইনভেন্টিভ মেথড, ইনভেন্টিভ অ্যান্ড সায়েন্টিফিক টাচস্টোন মেথড, অর্থাৎ তারই তৈরিকৃত একটা মেথড। এবং এই মেথডের মাধ্যমে সে যেভাবে মূল্যায়ন করেছে সেটা হচ্ছে যে একটা কবিতার মধ্যে একটা বড় কবিতা অথবা একটা একদম সিম্পল ছোট্ট কবিতা, সেই ছোট্ট কবিতার মধ্যে যদি এই তিনটা বিষয় খুঁজে পাওয়া যায় তাহলে সেই কবিতাকে ক্লাসিক্যাল কবিতা বলা হবে। কোন তিনটা বিষয়? এই যে কবিতার মধ্যে, কবিতার একটা সিঙ্গেল লাইনেও যদি ক্রিটিসিজম অফ লাইফ খুঁজে পাওয়া যায়, পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি খুঁজে পাওয়া যায়, তারপরে গ্যান্ট স্টাইল দ্যাট মিনস ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এবং মিটারের ব্যবহার যদি খুঁজে পাওয়া যায় তাহলে কি করা হবে, সেই কবিতাকে ক্লাসিক্যাল কবিতা বলা হবে। এবং সেই কবিতা যে কবি লিখেছে সেই কবিতা সেই কবিকে ক্লাসিক্যাল পোয়েট কিন্তু বলা হবে। এই হচ্ছে বিষয়। তো এই যে টাচস্টোন মেথড, এই টাচস্টোন মেথডটা কিভাবে অ্যাপ্লাই করেছে, সে অ্যাপ্লাই করে দেখিয়েছে যে এই তিনটা বিষয় কোনো কবিতার মধ্যে যদি থাকে তাহলে সেই কবিতাকে ক্লাসিক বলতে হবে। এরপরে চলে আসি যে আর্নল্ড গাইডস দ্য পোয়েটস দ্য কারেক্ট জাজমেন্ট বেসড অন 3 অ্যাজাম্পশন, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড কবিতাকে মূল্যায়ন করার জন্য 3টা অ্যাজাম্পশন ব্যবহার করেছে। কবিতাকে জাজ করার জন্য আসলে সেই কবিতা কি আসলেই তার যে সুমহান আসন, সে আসনটাকে মানে ডিজার্ভ করে কিনা, এটাকে জাজ করার জন্য সে মূলত 3টা অ্যাজাম্পশন ব্যবহার করেছে। এবং তার এই 3টা অ্যাজাম্পশন হচ্ছে যে রিয়েল এস্টিমেট বলতে জাজমেন্ট বোঝাচ্ছে, রিয়েল জাজমেন্ট, তারপরে কি পার্সোনাল জাজমেন্ট এবং হিস্টোরিক্যাল জাজমেন্ট। আমাদেরকে এই 3টা জাজমেন্ট খুব ভালোভাবে পড়তে হবে, কারণ কি এটা শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে কবি যে এখানে 3 ধরনের জাজমেন্টের কথা বলেছে, সেই জাজমেন্টগুলো কি, অর্থাৎ সে যে 3টা অ্যাজাম্পশন ব্যবহার করেছে সেই অ্যাজাম্পশন 3টা কি এখানে আমরা সুন্দরভাবে দেখব। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি পার্সোনাল এস্টিমেট আর পার্সোনাল জাজমেন্ট। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বলি যে পার্সোনাল এস্টিমেট আর পার্সোনাল জাজমেন্ট এই বিষয়টা কি আপনাদেরকে একটু বলি। বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক, ঠিক না? ফেসবুকের মাধ্যমে মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এখন বিষয় হচ্ছে আমরা দেখেন আমার একটা ফেসবুক আইডি রয়েছে বা আমার একটা ফেসবুক পেজ রয়েছে এবং এখানে আমার আত্মীয় স্বজন বা আমার সাথে সম্পৃক্ত আমাকে জানাশোনা অনেক লোক রয়েছে। তো আমি সাপোজ একটা কবিতা লিখে আমার ফেসবুক আইডিতে পোস্ট করলাম এবং এই কবিতাটা পোস্ট করার ফলে আমার যে আত্মীয় স্বজন রয়েছে বা যারা আমাকে চিনে তারা কিন্তু সেই কবিতাটাকে দেখতে পারলো। দেখার পরে তারা আপনাকে কমেন্ট করছে, বাহ খুব সুন্দর হয়েছে, আবার বলছে ক্যারি অন বয়, চালিয়ে যাও, চলতে থাকো, এভাবে চালাও, এভাবে লিখতে থাকো। এই যে জাজমেন্টটা হচ্ছে পার্সোনাল জাজমেন্ট। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড বলছে যে জাজমেন্টটা মূলত কিসের ভিত্তিতে হয়, জানাশোনার ভিত্তিতে, পার্সোনাল অ্যাফিনিটিস অ্যান্ড লিঙ্কিংয়ের মাধ্যমে যে জাজমেন্টটা হয় সেটাই হচ্ছে পার্সোনাল জাজমেন্ট। এবং এই জাজমেন্টটাকে ম্যাথিউ আর্নল্ড অ্যাকসেপ্ট করেনি। কারণ কি, এই জাজমেন্ট, এই যে মূল্যায়নটা করছে, এই মূল্যায়নটা তো আসলে সঠিক হচ্ছে না। কেন সঠিক হচ্ছে না? অর্থাৎ এখানে তার কবিতাকে, তার সাহিত্যকে মূল্যায়ন করা হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে সেই ব্যক্তিটাকে যে কবিতাটা লিখেছে এবং সে কবিতা লেখার ফলে তার হচ্ছে যে তাকে মূলত তার কমেন্টে বিভিন্ন ধরনের প্রশংসার কিন্তু সরাসরি। ঠিক আছে, এটা হচ্ছে পার্সোনাল জাজমেন্ট। দ্যাট মিনস ব্যক্তিগত পরিচয় থেকে, ব্যক্তিগত কানেকশন থেকে যে জাজমেন্টটা করা হয় সেটা হচ্ছে পার্সোনাল জাজমেন্ট। এই পার্সোনাল জাজমেন্টকে ম্যাথিউ আর্নল্ড কিন্তু অ্যাকসেপ্ট করেনি। এরপরে হিস্টোরিক্যাল জাজমেন্ট বা এস্টিমেট, হিস্টোরিক্যাল এস্টিমেট আর জাজমেন্টটা কি, অর্থাৎ কোনো একজন ব্যক্তি ইতিহাস নিয়ে লিখেছে। আমাদের বাংলাদেশের যদি ইতিহাস দেখি যে 1971 সালের যে মহান মুক্তিযোদ্ধা, তারপরে কি রিসেন্ট যে জুলাই অভ্যুত্থান, ঠিক না, জুলাইয়ের যে আন্দোলন,
এগুলো সম্পর্কে যদি একজন সুন্দর একটা কবিতা লেখে তাহলে কি সেই কবিতাটা বা সেই সাহিত্যটা সবার কাছে কি প্রশংসনীয় হবে, অর্থাৎ সবাই এটার প্রশংসা করবে। কারণ কি, এই যে প্রশংসাটা করছে, এই প্রশংসা কিসের ভিত্তিতে করছে? এই প্রশংসাটা করা হচ্ছে হিস্ট্রি, ইতিহাসের ভিত্তিতে। অর্থাৎ সে যে ইতিহাসটা নিয়ে লিখেছে সেই ইতিহাস সবার কাছে পরিচিত এবং এই ইতিহাসের কারণে কিন্তু তাকে মূল্যায়ন করা হচ্ছে। বাট তার কিন্তু বাস্তবিক যে অভিজ্ঞতা, বাস্তবিক যে দক্ষতা, সেটাকে মূল্যায়ন করা হচ্ছে না। ঠিক আছে, যার কারণে ম্যাথিউ আর্নল্ড যুক্তি দেখিয়েছে হিস্ট্রি বিকৃত, অর্থাৎ ইতিহাস কয়েক বছর পার হয়ে গেলেই কয়েক বছর পরে কিন্তু সেটা বিকৃত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যার কারণে এই যে হিস্ট্রিক্যাল যে এস্টিমেট, এটাকে কিন্তু ম্যাথিউ আর্নল্ড অ্যাকসেপ্ট করতে পারেনি। এরপরে চলে আসি রিয়েল এস্টিমেট। রিয়েল এস্টিমেট ও রিয়েল জাজমেন্ট, এটাকে কবি এখানে ম্যাথিউ আর্নল্ড অ্যাকসেপ্ট করেছে। এর কারণ কি, আমি কারণ হিসেবে একটু বলি যে রিয়েল এস্টিমেটটা কোন জাজমেন্ট বা কোন এস্টিমেট? আপনি একটা সুন্দর বই পড়েছেন, সুন্দর বই পড়ার পরে আপনি সেখান থেকে অনেক উপকৃত হয়েছেন। আপনার মেসের একজন ছোটো ভাই আপনার কাছে আসছে যে আমি আসলে এই বিষয়ে জানতে চাচ্ছি, তাহলে আমি কি পড়ব, আমাকে একটু সাজেস্ট করেন। তখন আপনার মনে পড়ে গেল, ওই যে আমি একটা বই পড়েছিলাম, সেই বইতে অনেক কিছু কিন্তু সেই বই থেকে আমি জানতে পেরেছিলাম, আমি নিজেও শিখেছি, সেখান থেকে আমি কী করতে পেরেছি, অ্যাপ্লাই করতে পেরেছি আমার জীবনে। তখন আপনি কী করলেন, চট করে আপনি সেই ছোটো ভাইটাকে সেই ছোটো ভাইটাকে সাজেস্ট করলেন, ওই বই কিনে পড়, দেখবি ভালো অনেক কিছু বুঝতে পারবে, এখান থেকে রিয়েলাইজ করতে পারবো। সো এই যে জাজমেন্টটা হলো, এই জাজমেন্টটাকে বলা হচ্ছে রিয়েল জাজমেন্ট। এবং এই রিয়েল জাজমেন্টের ফলে কি হবে, যে জেনারেশন আফটার জেনারেশন, অর্থাৎ এই রিয়েল জাজমেন্টের ফলে এক জেনারেশনের পরে আরেক জেনারেশন পর্যন্ত এই সাহিত্যের যে ফিচার্স বা এই সাহিত্যের যে প্রশংসা, সেই প্রশংসা কিন্তু বিরাজমান থাকবে। এই হচ্ছে আমাদের জাজমেন্ট। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা বুঝতে পারলাম যে রিয়েল জাজমেন্ট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তিনটা জাজমেন্টের মধ্যে রিয়েল জাজমেন্টটাকে কবি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে আমরা চলে আসবো, একদম সরাসরি দেখব যে আসলে জিএফএ চৌসার থেকে শুরু করে তার সময় পর্যন্ত, ম্যাথিউ আর্নল্ডের সময় পর্যন্ত যে সকল কবি ছিল, সেই সকল কবিদেরকে ম্যাথিউ আর্নল্ড কীভাবে মূল্যায়ন করেছে। আমি কবিগুলোর নাম বলছি, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আমরা একটু পড়ি, এই পয়েন্টটা যদি পড়ি যে আর্নল্ড জাজেস অল পোয়েট অফ ইংলিশ লিটারেচার ফ্রম চৌসার অনওয়ার্ড, অর্থাৎ জিএফএ চৌসার থেকে শুরু করে তার সময় পর্যন্ত যে সকল ইংরেজি কবি ছিল তাদেরকে কি করেছে, জাজ করেছে কি হিসাবে, হুইচ আর দেয়ার ক্লাসিক অর নট, অর্থাৎ তারা ক্লাসিক পোয়েট অর নন ক্লাসিক পোয়েট, এটা কিন্তু জাজ করেছে। হি এমফেসাইজ দ্যাট, অর্থাৎ সে জোর প্রদান করেছে, সিঙ্গেল লাইন অফ দ্য পোয়েট্রি ক্যান মেক দেম দ্য ক্লাসিক ইফ দেয়ার ইজ ক্রিটিসিজম অফ লাইফ অ্যান্ড হাই সিরিয়াসনেস হুইচ মিস গ্যান্ড স্টাইল। দ্যাট মিনস সে সবচেয়ে বেশি যেটার উপরে জোর প্রদান করেছে যে একটা কবিতার অনেক বড় হতে হবে, যে অনেক বড় কবিতা হলে সেটা যে ক্লাসিক্যাল কবিতা হবে বিষয়টা এমন না। ছোট্ট একটা কবিতা বা একটা কবিতার একটা লাইন যদি সেখানে যদি কি থাকে, যে ক্রিটিসিজম অফ লাইফ থাকে, তারপরে সেখানে যদি গ্যান্ড স্টাইল থাকে, কাব্যিক সত্যতা এবং কাব্যিক সৌন্দর্যতা থাকে, মিটার এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার থাকে, তাহলে সেটাকে ধরে নেওয়া যাবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল কবিতা। এবং সেই কবিতার যে লিখেছে সেই সাহিত্যিককে বলা হবে ক্লাসিক্যাল রাইটার বা ক্লাসিক্যাল পোয়েট। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাই সিরিয়াসনেস রয়েছে কিনা। হাই সিরিয়াসনেস মিনস যে আমরা যেটা বলি যে কাব্যিক সত্যতা এবং কাব্যিক সৌন্দর্যতা, এবং গ্যান্ড স্টাইল মিনস যে মিটার এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার। ওকে, আশা করি বিষয় ক্লিয়ার হয়েছেন। এরপরে দেখেন যে ক্লাসিক্যাল পোয়েট আর নন ক্লাসিক্যাল পোয়েটস, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড যে ক্লাসিক্যাল এবং নন ক্লাসিক কাদের কাদের বলেছে সেই সম্পর্কে আমরা একটু জানবো। এবং এখান থেকে বট কোশ্চেন হয় যে আসলে কাদেরকে, কোন কবিদেরকে ম্যাথিউ আর্নল্ড মূলত ক্লাসিক্যাল কবি বলেছে এবং কোন কবিদেরকে ম্যাথিউ আর্নল্ড মূলত নন ক্লাসিক্যাল কবি বলেছে, সেটা সম্পর্কে কিন্তু বট কোশ্চেন হয়। বিগত বছরগুলোতে কিন্তু এই কোশ্চেন এসেছে। সো আপনারা এই বিষয়টা খুবই খুবই মনোযোগ সহকারে কিন্তু দেখবেন। আচ্ছা, অ্যাকর্ডিং টু হিম, তার মতে যে হোমার, ডান্টে, শেক্সপিয়ার, মিল্টন আর ক্লাসিক্যাল পোয়েট, অর্থাৎ এখানে কাদের কাদের নাম বলছে, হোমার, ডান্টে, শেক্সপিয়ার, মিল্টন, এরা হচ্ছে ক্লাসিক্যাল পোয়েট। কারণ হিসেবে কি দেখাচ্ছে, বিকজ দেয়ার পোয়েট্রি বেয়ার ইউনিভার্সাল ক্রিটিসিজম অফ লাইফ অ্যান্ড হাই সিরিয়াসনেস। কারণ তাদের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোতে রয়েছে যে ক্রিটিসিজম অফ লাইফ রয়েছে, হাই সিরিয়াসনেস রয়েছে, যার কারণে তাদেরকে এক কথায় ম্যাথিউ আর্নল্ড ক্লাসিক্যাল পোয়েট বলে কিন্তু ঘোষণা করে দিয়েছে। আচ্ছা,
বাট ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে চোসার ইজ কল্ড নন ক্লাসিক্যাল পোয়েট। জিওফে চোসারকে নন ক্লাসিক্যাল পোয়েট বলা হয়েছে। এখানে জিওফে চোসারকে কিন্তু অনেক 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 প্রশংসা করা হয়েছে, তাকে আরও একটা প্রশংসা করে তাকে যেটা বলা হয়েছে যে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি তাকে কিন্তু বলা হয়েছে, বাট তাকে নন ক্লাসিক বলা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে কারণ হিসেবে যেটা দেখিয়েছে তার কবিতার মধ্যে ক্রিটিসিজম অফ লাইফ নাই, হাই সিরিয়াসনেস নাই, গ্র্যান্ড স্টাইল নাই, এই কারণে তাকে কি বলা হয়েছে? নন ক্লাসিক্যাল পোয়েট বলা হয়েছে। তাহলে এখানে জিওফে চোসারকে কি করা হয়েছে? অনেক অনেক প্রশংসা করা হয়েছে, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে মিল্টন, কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বায়রন এদের কবিতার মধ্যে তার কবিতাতে কিন্তু লিকুইড ডিকশন ছিল, দ্যাট মিনস একটা ভাষার যে একটা ছন্দ, রিদম সেটা কিন্তু ছিল। এগুলো থাকা সত্ত্বেও তার কবিতাকে ক্লাসিক্যাল কবিতা বলা হয়নি, কারণ হচ্ছে সেখানে প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ, জীবনের সঠিক ব্যাখ্যা নাই, ক্রিটিসিজম অফ লাইফ নাই, যার কারণে এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরের স্ট্যান্ডাতে বা পরের লাইনে আমরা চলে আসি যে মাস্টার অফ প্রোজ নট ক্লাসিক্যাল পোয়েট্রি, অর্থাৎ এখানে ম্যাথিউ আর্নল্ড কী করেছে? ম্যাথিউ আর্নল্ড দুইজনকে ক্লাসিক বলেছে, কিন্তু সে তাদেরকে কবিতার জন্য ক্লাসিক বলেনি, তাদেরকে ক্লাসিক বলা হয়েছে কিসের জন্য? তাদেরকে ক্লাসিক বলা হয়েছে পোজ রাইটিংয়ের জন্য। প্রোজ রাইটিংয়ের জন্য তাদেরকে কি বলা হয়েছে? ক্লাসিক বলা হয়েছে। সেই দুজন হচ্ছে জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপ। এদেরকে নন ক্লাসিক্যাল পোয়েট বলা হয়েছে, বাট এদেরকে ক্লাসিক বলা হয়েছে পোজ রাইটিংয়ের জন্য, গদ্য লেখার জন্য। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা রোমান্টিক পোয়েট যদি দেখি, রোমান্টিক পোয়েট বা মডার্ন ক্লাসিক কাদেরকে বলা হচ্ছে? ম্যাথিউ আর্নল্ড যেটা বলেছে যে আসলে যে এই মডার্ন যুগ, এই মডার্ন যুগের সূচনা হয়েছে রোমান্টিক পিরিয়ডে, রোমান্টিক কবিদের হাত ধরে মূলত এই মডার্ন যুগের কিন্তু সূচনা হয়েছে, যার কারণে এখানে ম্যাথিউ আর্নল্ড রোমান্টিক পিরিয়ডের যে কবিগুলো রয়েছে তাদেরকে মডার্ন পোয়েট বলে কিন্তু সাব্যস্ত করেছে। এই হচ্ছে বিষয়। এখন একটা বিষয় হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারের সিলেবাসে কী রয়েছিল? আর হচ্ছে রোমান্টিক পোয়েট্রি রয়েছিল। সেখানে আমরা কয়জন রাইটার দেখেছি? 6 জন রাইটার দেখেছি। কাদের কাদের দেখেছি? রোমান্টিক যুগের সূচনা হয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজের হাত ধরে, ঠিক না? তারপরে সেখানে আমরা দেখেছি উইলিয়াম ব্লেক, লর্ড বায়রন, তারপরে জন ক্রিট, পার্সি বিসি শেলি, এই 6 জন কিন্তু আমরা রাইটার বা 6 জন রোমান্টিক কবি কিন্তু দেখেছি। এখানে ম্যাথিউ আর্নল্ড যে ঘোষণাটা দিয়েছে যে সকল রোমান্টিক কবি, অর্থাৎ এই যে 6টা রোমান্টিক কবি রয়েছে এই সকলের মধ্যে, অর্থাৎ শুধুমাত্র পার্সি বিসি শেলি অর্থাৎ পিবি শেলি বাদে যে রোমান্টিক কবিগুলো রয়েছে তারা সবাই হচ্ছে ক্লাসিক্যাল কবি, শুধুমাত্র পার্সি বিসি শেলি দ্যাট মিনস পিবি শেলি রোমান্টিক কবি নয়, কারণ পিবি শেলির কবিতার মধ্যে ক্রিটিসিজম অফ লাইফ ম্যাথিউ আর্নল্ড খুঁজে পায়নি। এ হচ্ছে বিষয়। তাহলে ক্লাসিক্যাল কবি বলতে যদি আমরা মডার্ন যুগে চলে আসি, রোমান্টিক পিরিয়ডে চলে আসি, রোমান্টিক পিরিয়ডের যে সকল কবি ছিল শুধুমাত্র পিবি শেলি ছাড়া সবাই হচ্ছে ক্লাসিক্যাল পোয়েট। এখন এখানে এই ম্যাথিউ আর্নল্ডকে কিন্তু অনেক ক্রিটিক্স ধুয়ে দিয়েছে, অনেক ক্রিটিক্স কিন্তু সমালোচনা করেছে। সেই সমালোচনা হচ্ছে যে পার্সি বিসি শেলি, পিবি শেলিকে নন ক্লাসিক্যাল পোয়েট বলার কারণে। কারণ এখানে কারণ হিসেবে ক্রিটিক্সরা যেটা দেখিয়েছে যে ম্যাথিউ আর্নল্ডের লিরিসিজমের ওপরে আইডিয়া কম থাকার কারণে হচ্ছে যে পার্সি বিসি শেলিকে সে নন ক্লাসিক্যাল পোয়েট বলেছে এবং এইটা তার একটা লিমিটেশন ছিল। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ক্লাসিক এবং নন ক্লাসিক্যাল পোয়েট সম্পর্কে কিন্তু জানতে পারলাম। এবং আর একটা নাম হচ্ছে রিয়েল বার্নস। তো রিয়েল বার্নস একজন স্কটিশ পোয়েট। এই স্কটিশ পোয়েটকে সে কিন্তু জিওফে চোসারের মতো দ্যাট মিনস নন ক্লাসিক্যাল পোয়েট হিসেবে কিন্তু তাকে মূল্যায়ন করেছে। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যদি দেখি একদম ইন্ট্রোডাকশানে চলে এসেছি, দেখবো আর্নল্ড সেজ পোয়েট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান লাইফ। কবিতা হচ্ছে মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি ইট গিভস ট্রুথ, বিউটি অ্যান্ড ডিপ মিনিং, অর্থাৎ এটা মানুষের জীবনের জন্য সত্যতা, সৌন্দর্যতা এবং গভীর অর্থ বহন করে। ঠিক আছে, পোয়েট্রি ইজ বেটার দ্যান রিলিজন ফর অর ফিলোসফি ইন হার্ড টাইম। কঠিন সময়ে কবিতা হচ্ছে ধর্ম এবং ফিলোসফি থেকেও সে হচ্ছে কি যে বেটার। আচ্ছা, গুড পোয়েট্রি মাস্ট বি সিরিয়াস অ্যান্ড অনেস্ট, অর্থাৎ একটা ভালো কবিতা অবশ্যই সবসময় কী হবে? যে সিরিয়াস এবং অনেস্ট হবে। তো এই যে বিষয়টা আমরা আরেকটু এক লাইন আছে পড়ে শেষ করি। উই শুড জাস্ট পোয়েম ইউজিং দ্য টাস্টন মেথড, নট পার্সোনাল লাইক অর হিস্টোরিক্যাল, অর্থাৎ আমরা কবিতাকে কি করতে পারবো? আমরা নিজেরাই একটা কবিতাকে জাজ করতে পারবো, সেটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের টাস্টন মেথডটাকে অ্যাপ্লাই করে। টাস্টন মেথড কীভাবে অ্যাপ্লাই করব? এই যে রিয়েল এস্টিমেট, হিস্টোরিক্যাল এস্টিমেট, তারপরে হচ্ছে পার্সোনাল এস্টিমেট। সো আমাদেরকে দেখতে হবে কোনটা পার্সোনাল এস্টিমেট, কোনটা রিয়েল এস্টিমেট এবং কোনটা
যে হিস্টোরিক্যাল এস্টিমেট, এইটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। এবং আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে একটা কবিতার যদি একটা সিঙ্গেল লাইনের মধ্যে ক্রিটিসিজম অফ লাইফ খুঁজে পাওয়া যায়, গ্র্যান্ড স্টাইল খুঁজে পাওয়া যায়, হাই সিরিয়াসনেস খুঁজে পাওয়া যায়, দ্যাট মিনস পোয়েট্রিক ট্রুথ এবং পোয়েটিক বিউটি, এবং হচ্ছে যে আরেকটা কি, যে মিটার এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার যদি খুঁজে পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা নির্দ্বিধায় ক্লাসিক্যাল কবিতা বলতে পারবো, এবং সেই কবিতা যে লিখেছে তাকে ক্লাসিক্যাল পোয়েট বলতে পারবো। এই হচ্ছে বিষয়। তো এইটা ছিল মূলত আমাদের আলোচনা। এখন আপনাদেরকে আমি বলি যে এখান থেকে আপনারা 30 মার্ক কিভাবে কমন পাবেন, তাই না? আপনারা তো অনেকজন অপেক্ষায় রয়েছেন, আপনারা সবাই অপেক্ষা সহকারে দেখছেন যে এখান থেকে 30 মার্ক ফাইনাল পরীক্ষায় কিভাবে কমন আসবে। হ্যাঁ, আপনাদের লিটারি ক্রিটিসিজমে এখানে কয়টা টেক্সট রয়েছে? 4টা। প্রত্যেকটা টেক্সট থেকে 2টা ব্রড কোশ্চিন, 2টা শর্ট কোশ্চিন, তারপরে 2টা বিফ কোশ্চিন। তাহলে কত হলো? 10 10 20, 5 হচ্ছে যে 4 4 8, দ্যাট মিনস 28, আর 2টা যদি বিফ কোশ্চিন কমন পান তাহলে টোটাল 30। হ্যাঁ, এই যে আমি যে অ্যানালাইসিসটা পড়াইলাম, বা এই অ্যানালাইসিসটা যদি আপনি সুন্দর করে বুঝতে পারেন, সুন্দরভাবে যদি বুঝতে পারেন, কয়েকবার পড়ার মাধ্যমে, কয়েকবার ভিডিও দেখার মাধ্যমে যদি আপনার মাথার মধ্যে একবার গেঁথে যায়, আপনি এখান থেকে যে কোশ্চেনই আসুক না কেন আপনি লিখতে পারবেন। এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হয় আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস কোশ্চেন আলোচনা থাকবে, সেই কোশ্চেন আলোচনায় এই যে আজকে যে আলোচনা থাকলো সেই আলোচনা থেকে কিভাবে কোশ্চেন হয় এবং কিভাবে কোশ্চেনের অ্যান্সার করবেন, দ্যাট মিনস সেই ক্লাসে ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, বিফ কোশ্চেন, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই হচ্ছে বিষয়। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে? শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক লাইভ সাবস্ক্রাইব করতে কখনোই কিন্তু ভুলবেন না। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।